কল্পনা করুন, আজ রাতে ভেনেজুয়েলার মতো 7 মাত্রার একটা শক্তিশালী ভূমিকম্প যদি ঢাকায় আঘাত হানে, তবে আপনি যেই ভবনটাতে ঘুমাচ্ছেন সেটা আদৌ আস্ত থাকবে তো? একটু গভীরভাবে জাস্ট ভাবুন তো, 2013 সালের রানা প্লাজার মতো একটা নয়, বরং ঢাকার প্রায় 72,000 ভবন যদি এক নিমিষেই ধসে পড়ে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এমন অবস্থায় প্রশ্ন আসতেই পারে, আমরা কি আসলেই নিরাপদ? প্রকৌশলীদের মতে ভূমিকম্প আসলে মানুষ মরে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয় ঢাকার ওই নিয়ম বহির্ভূত এবং দুর্বল ভবনগুলো, যার ফলে নিজের অজান্তেই হয়তো আপনি আমি আজ কোনো এক ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে বসবাস করছি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শুধু 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই দেশের মাটি কেঁপে উঠেছে প্রায় 10 বার। পরপর ঘটে যাওয়া এই মৃদকম্পনগুলো দেখে মনে হয়, প্রকৃতি কি তবে বাংলাদেশকে বড় কোনো মহা ধ্বংসযজ্ঞের আগাম সংকেত দিচ্ছে? আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, ঠিক এই মুহূর্তে ভেনেজুয়েলার উত্তরাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে জীবিত মানুষের খোঁজ চলছে। গত 24 জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন। 26 জুন দেশটিতে আরও একটা মৃদু ভূমিকম্প আঘাত হানে। নিহতের সংখ্যা বাড়ছে, আর প্রতিটি ঘন্টা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও কমে আসছে। এই একই দৃশ্য আমরা দেখেছিলাম 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির সময়, যেখানে প্রাণ হারিয়েছিলেন 1134 জনের মতো। তবে সেখানে একটা বড় পার্থক্য ছিল। ভেনেজুয়েলার ধ্বংসযজ্ঞের কারণ প্রাকৃতিক দুর্যোগ, যদিও এটা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে, অনেকে বলছে এটা মানব সৃষ্ট, যাই হোক। আর রানা প্লাজা ধসে পড়েছিল মানুষের লোভে, অবহেলা এবং নির্মাণ ত্রুটির কারণে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, ঢাকার বুকে আজও রানা প্লাজার মতো অসংখ্য ঝুঁকিপূর্ণ ও নিয়ম বহির্ভূত ভবন দাঁড়িয়ে আছে। তাই প্রশ্নটা খুবই স্বাভাবিক, ভেনেজুয়েলার মতো শক্তিশালী কোনো ভূমিকম্প যদি আজ ঢাকায় আঘাত হানে, আমি আপনি যেই ভবনে থাকছি সেটা কি আদৌ নিরাপদ কিনা? একটা হিসাব আপনাকে দিচ্ছি। 2025 সালের 21শে নভেম্বর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু 2026 সালের ফেব্রুয়ারি মাসে রেকর্ড করা হয় প্রায় 10টি মৃদু ভূমিকম্প। এসব ভূমিকম্পে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 6 জন এবং আহত হয়েছেন 4 শতাধিক মানুষ। এর মধ্যে শুধু গাজীপুরেই আহত হন 252 জন। এই ঘটনাগুলো আবারও আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ বাংলাদেশ এমন একটা ভূতাত্ত্বিক অঞ্চলে রয়েছে যেখানে ভারতীয়, ইউরেশীয় ও বার্মা টেকটনিক প্লেটের পারস্পরিক চাপে দীর্ঘদিন ধরে ভূত্বকের নিচে শক্তি জমা হচ্ছে। দেশের ভেতরে ও আশেপাশের ডাউকি, মধুপুর ও আসাম অঞ্চলের মতো একাধিক সক্রিয় ফল্ট রয়েছে। এসব ফল্টে বড় ধরনের ভূমিকম্প হলে, এর কেন্দ্র যদিও ঢাকার বাইরে, তীব্র কম্পনে রাজধানীর যে দুর্বল ভবনগুলো আছে, ওই দুর্বল ভবনগুলো ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। আর এখানেই সবচেয়ে বড় দুশ্চিন্তা, ঢাকার অনেক ভবনই যথাযথ প্রকৌশল মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়নি। রাজুকের বিভিন্ন অভিযানে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের অসংখ্য উদাহরণ পাওয়া গেছে। অন্যদিকে জাইকা ও সিডিএমপির এক যৌথ জরিপে আশঙ্কা করা হয়েছে, ঢাকায় 7 মাত্রার একটা ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কোন ভবনগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ তার পূর্ণাঙ্গ তালিকা এখনো আমাদের হাতে নেই। প্রকৌশলবিদদের একটা বহুল পরিচিত কথা হলো, ভূমিকম্প মানুষকে হত্যা করে না, দুর্বল ও অপরিকল্পিত ভবনই মানুষের মৃত্যুর কারণ হয়। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে ভূমিকম্প হলে কি করব? প্রথমত, আতঙ্কিত হওয়া যাবে না। আপনি যদি ভবনের ভেতরে থাকেন, তাহলে দ্রুত শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং সেটি শক্ত করে ধরে রাখুন। জানালার কাঁচ, ভারী আলমারি বা ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন। কম্পন চলাকালে কখনো লিফট ব্যবহার করবেন না বা সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার চেষ্টা করবেন না। কম্পন থেমে গেলে সতর্কতার সঙ্গে খোলা জায়গায় চলে যান এবং ভবন নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ভেতরে ফিরবেন না। গ্যাস বা বিদ্যুতের লাইনে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিন। সরকার অবশ্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 445টি আশ্রয় কেন্দ্র ও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা সহ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু
আসল প্রস্তুতি শুরু হতে হবে ভবন নির্মাণের প্রথম ইটটি গাঁথার সময় থেকে। জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে দ্রুত শনাক্ত করা এবং জরুরি ভিত্তিতে সেগুলো সংস্কার করার কোনো বিকল্প নেই। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ আজ আমাদের জন্য শুধুই একটি আন্তর্জাতিক খবর না, এটা ঢাকার জন্য, গোটা বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা। কারণ ভূমিকম্প ঠেকানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ভবনকে নিরাপদ করা সম্ভব। ভূমিকম্পের সময় আপনি কি করবেন? দ্রুত নিচে নামার চেষ্টা করবেন, নাকি ঘরের ভেতরেই নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন? আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিছুদিন আগে যখন 2-4 মাস হবে এরকম, কিছুদিন আগে যখন ঢাকায় একটা বড় ভূমিকম্প হয়, বেশ বড় সড়ো একটা, আমার বিল্ডিংটা ঝাঁকি দেয়, আমার কাছে মনে হয়েছে যদি আমি নিচে নামি আমার উপরে এই বিল্ডিং এসে পড়বে, কারণ খোলা জায়গা তো নাই। সো আপনার কি মনে হয় ভূমিকম্প হলে কি করা উচিত? ঢাকায় যারা আছি স্পেশালি আমরা, নিচে যাওয়া উচিত নাকি নিজের রুমেই সেফ কোনো জায়গায় থাকা উচিত? আপনার সাথে দেখা হচ্ছে কমেন্ট বক্সে, অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে বাকিরা কিছুটা হলেও সতর্ক সচেতন হতে পারে। আপনার সাথে দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, টাটা।